গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতনই তাঁরই রচনা সংগ্রহের মধ্যে দিয়ে লেখক সত্যজিৎ রায়ের উদ্দেশ্যে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য সেরা সত্যজিৎ নামধারী এই গ্রন্থ থেকে আমাদের আজ প্রথম গল্প, সত্যজিৎ রায়ের লেখা বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম। নিউ মার্কেটের কালীচরণের দোকান থেকে প্রতি সোমবার আপিস ফেরত বই কিনে বাড়ি ফেরেন বিপিন চৌধুরী। যত রাজ্যের ডিটেকটিভ বই, রহস্যের বই আর ভূতের গল্প একসঙ্গে অন্তত খান পাঁচেক বই না কিনলে তার এক সপ্তাহের খোরাক হয় না। বাড়িতে তিনি একা মানুষ, লোকের সঙ্গে মেলামেশা তার ধাতে আসে না, আড্ডার বাতিক নেই, বন্ধু পরিজনের সংখ্যাও কম। সন্ধ্যায় তার বাড়িতে যেসব কাজের লোক আসেন তারা কাজের কথা সেরে উঠে চলে যায়। যারা ওঠেন না বা উঠতে চান না, বিপিনবাবু তাদের 8:15 বাজলেই বলেন, আমার ডাক্তারের আদেশ আছে, 8:30টায় খাওয়া সারতে হবে, কিছু মনে করবেন না। খাওয়ার পর আধ ঘন্টা বিশ্রাম, তারপরে গল্পের বই হাতে নিয়ে সোজা বিছানায়। এই নিয়ম যে কতদিন ধরে চলেছে বিপিনবাবুর, নিজেরই তার হিসেব নেই। আজ কালীচরণের দোকানে বই ঘাঁটতে ঘাঁটতে বিপিনবাবুর খেয়াল হলো আরেকটি লোক যেন তার পাশে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন। বিপিনবাবু মুখ তুলে দেখেন একটি গোলগাল অমায়িক চেহারার ভদ্রলোক তারই দিকে চেয়ে হাসছেন। আমায় চিনতে পারছেন না বোধহয়? বিপিনবাবু কিঞ্চিত অপ্রস্তুত বোধ করলেন। কই, এর সঙ্গে তো কোনোদিন আলাপ হয়েছে বলে মনে পড়ে না। এমন মুখও তো কোনো মনে পড়ছে না তার। অবশ্যই আপনি কাজের মানুষ, অনেক রকম লোকের সঙ্গে দেখা হয় তো রোজ, তাই বোধ হয়। আমার কি আপনার সঙ্গে আলাপ হয়েছে এর আগে? বিপিনবাবু জিজ্ঞেস করলেন। ভদ্রলোক যেন এবার একটু অবাক হয়েই বললেন, আগে 7 দিন দুবেলা দেখা হয়েছে। আমি গাড়ির ব্যবস্থা করে দিলুম, সেই গাড়িতে আপনি হুড্রু ফলস দেখতে গেলেন, সেই 1958-এ রাঁচিতে। আমার নাম পরিমল ঘোষ। রাঁচি? বিপিনবাবু এবার বুঝলেন যে ভুল তার হয়নি, হয়েছে এই লোকটিরই। কারণ বিপিনবাবু কোনোদিনই রাঁচি যাননি। যাবার কথা হয়েছে অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। এবার বিপিনবাবু একটু হেসে বললেন, আমি কে তা আপনি জানেন? ভদ্রলোক চোখ কপালে তুলে জিভ কেটে বললেন, আপনি কে তা জানবো না? বলেন কি? বিপিন চৌধুরীকে কে না জানে? বিপিনবাবু এইবার বইয়ের দিকে দৃষ্টি দিয়ে মৃদুস্বরে বললেন, কিন্তু তাও আপনার ভুল হয়েছে। ওরকম হয় মাঝে মাঝে। আমি রাঁচি যাইনি কখনো। ভদ্রলোক এবার বেশ জোরে হেসে উঠলেন। কি বলছেন মিস্টার চৌধুরী? ঝর্ণা দেখতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে আপনার হাঁটু ছড়ে গেল। আমি শেষটায় আয়োডিন এনে দিলুম। পরদিন নেতারহাট যাওয়ার জন্য আমি গাড়ি ঠিক করছিলুম। আপনি পায়ের ব্যথার জন্য যেতে পারলেন না। কিচ্ছু মনে পড়ছে না? আপনার চেনা আরেকজন লোকও তো গেছিলেন সেবার, দীনেশ মুখুজ্জে। আপনি ছিলেন একটা বাংলো ভাড়া করে, বললেন হোটেলের খাবার আপনার ভালো লাগে না, তার চেয়ে বাবুর্চি দিয়ে রান্না করিয়ে নেওয়া ভালো। দীনেশ মুখুজ্জে ছিলেন তার বোনের বাড়িতে। আপনাদের দুজনের সেই তর্ক লেগেছিল একদিন চাঁদে যাওয়ার ব্যাপারটা নিয়ে, মনে নেই? সব ভুলে গেলেন? আরও বলছি, আপনার কাঁধে একটা ঝোলানো ব্যাগ ছিল, তাতে গল্পের বই থাকতো, বাইরে গেলেই নিয়ে যেতেন। কেমন, ঠিক কি না?
বিপিনবাবু এবার গম্ভীর সংযত গলায় বললেন, আপনি 58-এ কোন মাসের কথা বলছেন বলুন তো? ভদ্রলোক বললেন, মহালয়ার ঠিক পরেই, হয় আশ্বিন নয় কার্তিক। বিপিনবাবু বললেন, আজ্ঞে না, পুজোয় সে বছর আমি ছিলাম কানপুরে আমার এক বন্ধুর বাড়িতে। আপনি ভুল করলেন, নমস্কার। কিন্তু ভদ্রলোক গেলেন না। অবাক অপলক দৃষ্টিতে বিপিনবাবুর দিকে চেয়ে বিড়বিড় করে বলে যেতে লাগলেন, কি আশ্চর্য, একদিন সন্ধেবেলা আপনার বাংলার দাওয়াতে বসে চা খেলুম। আপনি আপনার ফ্যামিলির কথা বললেন আপনার ছেলেপিলে নেই, আপনার স্ত্রী 12-13 বছর আগে মারা গেছেন, একমাত্র ভাই পাগল ছিলেন, তাই আপনি পাগলাগারও দেখতে যেতে চাইলেন না, বললেন ভাইয়ের কথা মনে পড়ে যায়। বিপিনবাবু তখন বইয়ের দামটা দিয়ে দোকান থেকে বেরোচ্ছেন, তখনও ভদ্রলোক তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন। বার্ট্রাম স্ট্রিটের লাইট হাউস সিনেমার গায়ে বিপিন চৌধুরীর বুইক গাড়িটা লাগানো ছিল। তিনি গাড়িতে পৌঁছে ড্রাইভারকে বললেন, একটু গঙ্গার ধারটায় ঘুরে চলো তো সীতারাম। চলন্ত গাড়িতে বসে মাথাটা একটু ঠান্ডা হতেই বিপিনবাবুর আফসোস হলো, বাজে ভণ্ড লোকটাকে এত সময় কেন মিছিমিছি দিলেন তিনি। রাঁচি তো তিনি যাননি, কখনোই যেতে পারেন না। মাত্র 6-7 বছর আগেকার স্মৃতি মানুষে এত সহজে ভুলতে পারে? এক যদি না। বিপিনবাবুর মাথা হঠাৎ বন বন করে ঘুরে গেল। এক যদি না তার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে, কিন্তু তাই বা হয় কি করে? তিনি তো দিব্যি অফিসে কাজ করে যাচ্ছেন, এত বিরাট অফিস, এত দায়িত্বপূর্ণ কাজ, কোথাও তো কোনো ত্রুটি হচ্ছে বলে তিনি জানেন না। আজও তো একটা জরুরি মিটিংয়ে 8 ঘন্টার বক্তৃতা দিয়েছেন তিনি। আশ্চর্য! অথচ লোকটা এত তার খবর রাখলো কি করে? এ যে একবারে নারী নক্ষত্র জেনে বসে আছে। বইয়ের ব্যাগ, স্ত্রীর মৃত্যু, ভাইয়ের মাথা খারাপ, ভুল করেছে কেবল ওই রাঁচির ব্যাপারে। ভুল কেন? জেনে শুনে মিথ্যে কথা বলছে। 58 সালের পুজোয় তিনি রাঁচি যাননি, গিয়েছিলেন কানপুরে, তার বন্ধু হরিদাস বাগচির বাড়িতে। হরিদাসকে লিখলেন না, হরিদাসকে লেখার উপায় নেই। বিপিনবাবুর হঠাৎ খেয়াল হলো, হরিদাস বাগচি আজ মাসখানেক হলো সস্ত্রীক জাপানে গেছেন তার ব্যবসার ব্যাপারে। জাপানের ঠিকানা বিপিনবাবু জানেন না, কাজেই চিঠি লিখে প্রমাণ আনানোর রাস্তা বন্ধ। কিন্তু প্রমাণের প্রয়োজনটাই বা কোথায়? এমন যদি হতো 1958 সালের আশ্বিন মাসে রাঁচিতে কোনো খুনের জন্য পুলিশ তাকে দায়ী করার চেষ্টা করছে, তখনই তার চিঠির প্রয়োজন হতো হরিদাস বাগচির কাছ থেকে। এখন তো প্রমাণের কোনো দরকার নেই, তিনি নিজে জানেন তিনি রাঁচি যাননি, ব্যাস ল্যাটা চুকে গেল। গঙ্গার হাওয়াতে বিপিন চৌধুরীর মাথা অনেক ঠান্ডা হলেও মনের মধ্যে একটা খটকা, একটা অস্বস্তিবোধ যেন থেকেই গেল। হেস্টিংসের কাছাকাছি এসে বিপিনবাবু তার প্যান্টের কাপড়টা গুটিয়ে ওপরে তুলে দেখলেন যে ডান হাঁটুতে একটা 1 ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে। সেটা কবেকার দাগ তা বুঝবার কোনো উপায় নেই। ছেলেবেলায় কি কখনো হোঁচট খেয়ে হাঁটু ছড়েনি বিপিনবাবুর? অনেক চেষ্টা করেও সেটা তিনি মনে করতে পারলেন না। চড়কডাঙ্গার মোড়ের কাছাকাছি এসে তার দীনেশ মুখুজ্জের কথাটা মনে পড়ল। লোকটা বলেছিল দীনেশ মুখুজ্জে ছিল রাঁচিতে ওই একই সময়ে। তাহলে দীনেশকে জিজ্ঞেস করলেই তো হয়, সে থাকে কাছেই, বেনীনন্দন স্ট্রিট। এখনই কি যাবে তার কাছে? কিন্তু যদি রাঁচি যাওয়ার ব্যাপারটা মিথ্যেই হয়, তাহলে দীনেশকে সে সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে গেলে সে তো বিপিনবাবুকে পাগল ঠাউরাবে। না,
এ ছেলে মানুষই তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। নিজেকে সেধে সেধে এইভাবে বোকা বানানো কোনো মতেই চলতে পারে না। আর দীনেশের বিদ্রূপ যে কত নির্মম হতে পারে তার অভিজ্ঞতা বিপিনবাবুর আছে। বাড়ি এসে ঠান্ডা ঘরে বসে ঠান্ডা শরবত খেয়ে বিপিনবাবুর উদ্বেগটা অনেক কম বলে মনে হলো। যত সব বাউন্ডুলের দল, নিজেদের কাজকর্ম নেই, তাই কাজের লোকদের ধরে ধরে বিব্রত করা। রাত্রে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে নতুন বইটা পড়তে পড়তে বিপিনবাবু নিউ মার্কেটের ভদ্রলোকটির কথা ভুলেই গেলেন। পরদিন অফিসে কাজ করতে করতে বিপিনবাবু লক্ষ্য করলেন যে যতই সময় যাচ্ছে ততই যেন গতকালের ঘটনাটা তার স্মৃতিতে আরও বেশি স্পষ্ট হয়ে আসছে। সেই গোলগাল মুখ, সেই ঢুলুঢুলু অমায়িক চাহনি, আর সেই হাসি। তার এত ভেতরের খবর যদি লোকটা নির্ভুল জেনে থাকে, তবে রাঁচির ব্যাপারটায় সে এত ভুল করল কি করে? লাঞ্চের ঠিক আগে, অর্থাৎ 1:05 সময়, বিপিনবাবু আর থাকতে না পেরে টেলিফোনের ডিরেক্টরিটা খুলে বসলেন। দীনেশ মুখুজ্জেকে ফোন করতে হবে একটা। ফোনই ভালো, অপ্রস্তুত হবার সম্ভাবনাটা কম। 235616 বিপিনবাবু ডায়াল করলেন। হ্যালো, কে? দীনেশ, আমি বিপিন কথা বলছি। কি খবর? 58-এ একটা ঘটনা তোমার মনে আছে কিনা জানবার জন্য ফোন করছি। 58? কি ঘটনা? সে বছরটা কি তুমি কলকাতাতেই ছিলে? আগে সেইটা আমার জানা দরকার। দাঁড়াও 58? 58? দাঁড়াও, আমার ডায়েরিতে দেখি, একটু ধরো। একটুক্ষণ চুপচাপ। বিপিনবাবুর তার বুকের ভেতরের একটা দুরু দুরু কাঁপুনি অনুভব করলেন। প্রায় 1 মিনিট ধরে আবার দীনেশ মুখুজ্জের গলা পাওয়া গেল। হ্যাঁ, পেয়েছি। আমি বাইরে গেছিলাম 2 বার। কোথায়? একবার গেছিলাম ফেব্রুয়ারিতে, কাছেই কেষ্টনগর, আমার এক ভাগ্নের বিয়েতে। আর একবার এটা তো তুমি জানোই, সেই রাঁচি, সেই যে যেবার তুমিও গেলে। ব্যাস। কিন্তু কেন বলো তো? না, একটা দরকার ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। বিপিনবাবু টেলিফোনটা রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার কান ভোঁ ভোঁ করছে, হাত পা যেন সব কেমন ঠান্ডা হয়ে আসছে। সঙ্গে টিফিনের বাক্সে স্যান্ডউইচ ছিল, সেটা আর তিনি খেলেন না। খাবার কোনো ইচ্ছেই হলো না, তার খিদে চলে গেছে। লাঞ্চ টাইম শেষ হয়ে যাওয়ার পর বিপিনবাবু বুঝতে পারলেন এ অবস্থায় তার পক্ষে অফিসে বসে কাজ করা অসম্ভব। তার 25 বছরের কর্মজীবনের আগে এরকম কখনো হয়নি। নিরলস কর্মী বলে বিপিনবাবুর একটা খ্যাতি ছিল। কর্মচারীরা তাকে বাঘের মতন ভয় করত। যত বিপদই আসুক, যত বড় সমস্যারই সামনে পড়তে হোক, বিপিনবাবুর কোনোদিনই মতিভ্রম হয়নি। মাথা ঠান্ডা করে কাজ করে সব সময় সব বিপদ কাটিয়ে উঠেছেন তিনি। আজ কিন্তু তার সমস্ত গোলমাল হয়ে গেছে। 2:30-এর সময় বাড়ি ফিরে শোবার ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে বিছানায় শুয়ে মনটাকে প্রকৃতিস্থ করে কি করা উচিত সেটা ভাববার চেষ্টা করলেন বিপিনবাবু। মানুষের মাথায় চোট খেয়ে বা অন্য কোনো রকম অ্যাক্সিডেন্টের ফলে মাঝে মাঝে পূর্বস্মৃতি হারিয়ে ফেলে, কিন্তু আর সব মনে আছে, শুধু একটা বিশেষ ঘটনা মনে নেই। এর কোনো উদাহরণ তিনি আর কখনোই পাননি। রাঁচি যাবার ইচ্ছে তার অনেক দিন থেকেই ছিল,
সেই রাঁচিই গেছেন, অথচ তিনি ভুলে গেছেন? এ একবারে অসম্ভব। বাইরে কোথাও গেলে বিপিনবাবু তার বেয়ারাকে সঙ্গে নিয়ে যান, কিন্তু এখন যে বেয়ারাটা আছে সে নতুন লোক। 7 বছর আগে তার বেয়ারা ছিল রামস্বরূপ। তিনি রাঁচি গিয়ে থাকলে সেও নিশ্চয়ই যেত, কিন্তু এখন সে আর নেই। 3 বছর হলো নেই। সন্ধ্যা পর্যন্ত বিপিনবাবু একাই কাটালেন তার ঘরে। মনে মনে স্থির করলেন আজ কেউ এলেও তার সঙ্গে দেখা করবেন না। 7টা নাগাদ চাকর এসে খবর দিল তার সঙ্গে ধনী ব্যবসায়ী শেঠ গিরিধারী প্রসাদ দেখা করতে এসছেন। জাঁদরের লোক গিরিধারী প্রসাদ। কিন্তু বিপিনবাবুর মানসিক অবস্থা তখন এমনই যে তিনি বাধ্য হয়ে চাকরকে বলে দিলেন যে তার পক্ষে নিচে নামা সম্ভব নয়, চুলোয় যাক গিরিধারী প্রসাদ। 7:30টায় আবার চাকরের আগমন। বিপিনবাবুর তখন সবে একটু তন্দ্রার ভাব এসছে, একটা দুঃস্বপ্নের গোড়াটা শুরু হয়েছে। এমন সময় চাকরের ডাকে তার ঘুম ভেঙে গেল। আবার কে এলো? চাকর বললেন, চুনি বাবু। বলছে ভীষণ জরুরি দরকার। দরকার যে কি তা বিপিনবাবু জানেন। চুনি তার স্কুলের সহপাঠী, সম্প্রতি দুরবস্থায় পড়েছে। কদিন থেকেই তার কাছে আসছে একটা কোনো চাকরির আশায়। বিপিনবাবুর পক্ষে তার জন্য কিছু করা সম্ভব নয়, তাই প্রতিবারই তিনি তাকে না বলে দিয়েছেন। আচ্ছা নাছোড়বান্দা লোক তো চুনি। বিপিনবাবু অত্যন্ত বিরক্তভাবে চাকরটাকে দিয়ে বলে পাঠালেন শুধু আজ নয়, বেশ কিছুদিন তার পক্ষে চুনির সঙ্গে দেখা করা সম্ভব হবে না। চাকর ঘর থেকে চলে যেতেই বিপিনবাবুর খেয়াল হলো যে চুনির হয়তো 58-র ঘটনা কিছুটা মনে থাকতে পারে। তাকে একবার জিজ্ঞেস করাতে দোষ কি? বিপিনবাবু তত্তরিয়ে সিঁড়ি দিয়ে নেমে বৈঠকখানায় হাজির হলেন। চুনি যাবার জন্য উঠে পড়েছিল। বিপিনবাবুকে নেমে আসতে দেখে সে যেন একটু আশান্বিত হয়েই ঘুরে দাঁড়ালো। বিপিনবাবু ভনিতা না করেই বললেন, শোনো চুনি, তোমার কাছে একটা বেখাপ্পা প্রশ্ন আছে। তোমার তো স্মরণশক্তি বেশ ভালোই ছিল বলে জানি, আর আমার বাড়িতে তো তুমি অনেক বছর ধরেই মাঝে মাঝে যাতায়াত করছো। ভেবে দেখো তো মনে পড়ে কিনা আমি কি 58 সালে রাঁচি গিয়েছিলাম? চুনি বললেন, 58 তো হবে নাকি 59? রাঁচি যাওয়াটা নিয়ে তোমার কোনো সন্দেহ নেই? চুনি এবার রীতিমতো অবাক হয়ে গেল। তোমার কি যাওয়ার ব্যাপারটা নিয়ে সন্দেহ হচ্ছে? আমি গিয়েছিলাম, তোমার ঠিক মনে আছে? চুনি সোফা থেকে উঠেছিল, সেটাতেই আবার বসে পড়ল। তারপর সে বিপিন চৌধুরীর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, বিপিন, তুমি কি নেশা টেশা ধরেছ নাকি আজকাল? এদিকে তো তোমার কোনো বদনাম ছিল না। তুমি কড়া মেজাজের লোক, পুরানো বন্ধুদের প্রতি তোমার সহানুভূতি নেই এসব তো জানতুম, কিন্তু তোমার তো মাথাটা পরিষ্কার ছিল, অন্তত কিছুদিন আগে অব্দি তো ছিল। বিপিনবাবু কম্পিত স্বরে বললেন, তোমার মনে আছে আমার যাবার কথা? চুনিয়ে প্রশ্নের জবাব না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করে বসল। সে বলল, আমার শেষ চাকরি কি ছিল মনে আছে তোমার? বিলক্ষণ, তুমি হাওড়া স্টেশনে বুকিং ক্লার্ক ছিলে। তোমার সেটা মনে আছে, আর আমি যে তোমার রাঁচির বুকিং করে দিলাম সেটা মনে নেই? তোমার যাবার দিন তোমার কামরায় গিয়ে দেখা করলাম, ডাইনিং কারে বলে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম, তোমার কামরায় পাখা চলছিল না,
সেটা লোক ডেকে চালু করে দিলাম। এসব তুমি ভুলে গেছো? তোমার হয়েছে কি? বিপিনবাবু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়লেন। চুনি বলল, তোমার কি অসুখ করেছে? তোমার চেহারাটা তো ভালো দেখছি না। বিপিনবাবু বললেন, তাই মনে হচ্ছে। কদিন কাজের চাপটা একটু বেশি পড়েছিল। দেখি একটা স্পেশালিস্ট। বিপিনবাবুর অবস্থা দেখেই বোধ হয় চুনি আর চাকরির উল্লেখ না করে আস্তে আস্তে বৈঠকখানা থেকে বেরিয়ে গেল। পরেশচন্দ্রকে ইয়ং ডাক্তার বলা চলে। 40-এর নিচে বয়স, বুদ্ধিদীপ্ত চেহারা। বিপিনবাবুর ব্যাপার শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন। বিপিনবাবু তাকে মরিয়া হয়ে বললেন, দেখুন ডক্টর চন্দ্র, আমার এই ব্যারাম আপনাকে সারিয়ে দিতেই হবে। আপিস কামাই করার ফলে যে কি ক্ষতি হচ্ছে আমার ব্যবসায় তা আমি বোঝাতে পারবো না। আজকাল তো অনেক ওষুধ বেরিয়েছে। আমার এই ব্যারামের জন্য কি কিছুই নেই? আমি যত টাকা লাগে দেব। যদি বিদেশ থেকে আনবার দরকার হয় তাও ব্যবস্থা করব, কিন্তু এ রোগ আপনাকে সারাতেই হবে। ডাক্তার একটু ভেবেচিন্তে মাথা নেড়ে বললেন, ব্যাপারটা কি জানেন মিস্টার চৌধুরী? আমার কাছে রোগ একবারে নতুন জিনিস, আমার অভিজ্ঞতার একবারে বাইরে। তবে একটা মাত্র উপায় আমি বলতে পারি। ফল হবে কি না জানি না, কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। ক্ষতির কোনো আশঙ্কা নেই। বিপিনবাবু উদ্গ্রীব হয়ে কনুইয়ে ভর দিয়ে উঠে বসলেন। ডাক্তার বললেন, আমার যতদূর মনে হচ্ছে, এবং আমার বিশ্বাস আপনারও এখন তাই ধারণা, যে আপনি সত্যিই রাঁচি গিয়েছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক এই যাওয়ার ব্যাপারটা আপনি বেমালুম ভুলে গেছেন। আমি সাজেস্ট করছি যে আপনি আর একবার রাঁচি যান। তাহলে হয়তো জায়গাটা দেখে আপনার আগের ট্রিপের কথা মনে পড়ে যাবে। এটা অসম্ভব নয়। আজ এই মুহূর্তে তো বেশি কিছু করা সম্ভব নয়। আমি আপনাকে একটা বড়ি লিখে দিচ্ছি, সেটা খেলে হয়তো ঘুমটা হবে। ঘুমটা দরকার, না হলে আপনার অশান্তি এবং সঙ্গে সঙ্গে আপনার অসুখও বেড়ে যাবে। আপনি একটা কাগজ দিন, আমি ওষুধটা লিখে দিচ্ছি। বড়ির জন্যই হোক বা ডাক্তারের পরামর্শের জন্যই হোক, বিপিনবাবুর পরের দিন সকালে অপেক্ষাকৃত সুস্থ বোধ করলেন। প্রাতঃকালীন জলযোগ সেরে অফিসে টেলিফোন করে তিনি ইনস্ট্রাকশন দিয়ে সেদিনই রাত্রের জন্য রাঁচির টিকিট কাটলেন। পরদিন রাঁচি স্টেশনে নেমেই তিনি বুঝলেন এ জায়গা তিনি কোশমিনকালেও আসেননি। স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি করে এদিক ওদিক খানিকটা ঘুরে বুঝলেন যে এখানে রাস্তাঘাট, বাড়িঘর, প্রাকৃতিক দৃশ্য, মোড়াবাদি পাহাড়, হোটেল, বাংলো কোনোটার সঙ্গেই তার বিন্দুমাত্র পরিচয় নেই। হুড্রু ফলস কি তিনি চিনতে পারবেন? জলপ্রপাতের দৃশ্য দেখলে কি তার পুরনো কথা সব মনে পড়ে যাবে? নিজে সে কথা বিশ্বাস না করলেও পাছে কলকাতায় ফিরে অনুতাপ হয়, তাই একটি গাড়ির ব্যবস্থা করে দুপুরের দিকে হুড্রুর দিকে রওনা দিলেন। সেই দিনই বিকেলে 5টার সময় হুড্রুতে একটি পিকনিকের দলের দুটি গুজরাটি ভদ্রলোক বিপিনবাবুকে অজ্ঞান অবস্থায় একটি পাথরের ঢিপির পাশে আবিষ্কার করল। এই দুই ভদ্রলোকের শুশ্রূষার ফলে জ্ঞান ফিরে পেতেই বিপিনবাবু প্রথম কথা বললেন, আমি রাঁচি আসিনি, আমার সব গেল, আর কোনো আশা নেই। পরদিন সকালে বিপিন চৌধুরী কলকাতায় ফিরে এলেন। তিনি বুঝেছিলেন যে যদি না তিনি এই রহস্যের উদ্ঘাটন করতে পারেন তবে তার আর সত্যই কোনো আশা নেই। তার কর্মক্ষমতা, তার আত্মবিশ্বাস, তার উৎসাহ, বুদ্ধি, বিবেচনা সবই তিনি ক্রমে ক্রমে হারাবেন।
শেষে কি তাহলে তাকে সেই রাঁচির? এরপরে আর বিপিনবাবু ভাবতে পারেন না, ভাবতে চান না। বাড়ি ফিরে কোনো রকমে স্নান করে মাথায় বরফের থলি চাপা দিয়ে বিপিন চৌধুরী শয্যা নিলেন। চাকরকে বললেন ডাক্তার চন্দ্রকে ডেকে নিয়ে আসতে। চাকর যাওয়ার আগে তার হাতে একটি চিঠি দিয়ে বলল, কে জানি ডাক বাক্সে ফেলে গিয়েছে। সবুজ খাম, তার উপর লাল কালিতে লেখা শ্রী বিপিন বিহারী চৌধুরী, জরুরি, একান্ত ব্যক্তিগত। অসুস্থতা সত্ত্বেও বিপিনবাবুর কেন জানি না মনে হলো যে চিঠিটা তার পড়া দরকার। খাম খুলে দেখেন এই চিঠি। প্রিয় বিপিন, হঠাৎ বড়লোক হওয়ার কুফল যে তোমার মধ্যে এভাবে দেখতে পাবো তা আশা করিনি। একজন দুস্থ বাল্যবন্ধুর জন্য একটা উপায় করে দেওয়া কি সত্যিই তোমার পক্ষে এত অসম্ভব ছিল? আমার টাকা নেই, তাই ক্ষমতা সামান্যই। যে জিনিসটা আছে আমার সেটা হলো কল্পনা শক্তি। তারই সামান্য কিছুটা খরচ করে তোমার উপর সামান্য প্রতিশোধ নিলাম। নিউ মার্কেটে সেই ভদ্রলোকটি আমার প্রতিবেশী, বেশ ভালো অভিনেতা। দীনেশ মুখুজ্জে তোমার প্রতি সদয় নন, তাই তাকে হাত করতে কোনো অসুবিধা হয়নি। হাঁটুর দাগটার কথা নিশ্চয়ই মনে আছে? সেই চাঁদপাল ঘাটে আছাড় খাওয়া 1936 সনে। আর কি, এবার সেরে উঠবে। আমার একটি উপন্যাস এক প্রকাশকের পছন্দ হয়েছে, কয়েকটা মাস তাতেই কোনো রকমে চালিয়ে নেব। ইতি, তোমার বন্ধু চুনিলাল। ডাক্তার চন্দ্র আসতেই বিপিনবাবু বললেন, ভালো আছি। রাঁচি স্টেশনে নেমে সব মনে পড়ে গেল। ডাক্তার বললেন, ভেরি স্ট্রেঞ্জ। আপনার কেসটা একটা ডাক্তারি জার্নালে ছাপিয়ে দেব ভাবছি। বিপিনবাবু বললেন, আপনাকে যেই জন্য ডাকা, দেখুন তো আমার কোমরে হাড়টার ভাঙল কিনা। রাঁচিতে হোঁচট খেয়েছিলাম, টন টন করছে।